নাচতে ইচ্ছে করছে। আদিব ভাবলেশীন ভাবে বলে। পাগলের সুখ মনে মনে। স্নেহা জ্বলে ওঠে। তেড়ে গিয়ে কিছু বলতে গেলে আদিব ঘর থেকে বেরিয়ে যায়। স্নেহা পেছন থেকে চেঁচিয়ে বলে, এই, আপনি কাকে পাগল বললেন? দাঁড়ান এখনই। আদিব। আদিবকে কি আর সে পাই? আদিব ততক্ষণে নিজের ঘরে গিয়ে ওয়াশরুমে ঢুকে গেছে। চেঁচিয়ে গলা শুকিয়ে গেলে স্নেহা নিজেই চুপ করে যায়। মাথা হেলিয়ে দেয় খাটের সাথে। পাশে তাকাতে নজর যায় বিছানার পাশে ছোট্ট টেবিলটার দিকে। সেখানে ছোট্ট বাটিতে জলপট্টি দেওয়ার পানি আর কাপড়ের টুকরো রাখা। পাশেই আদিবের ল্যাপটপ আর ফোনও রাখা। স্নেহা চট করে নিজের কপালে হাত রাখে। জ্বর কালকের তুলনায় অনেকটাই কম। সারা রাত আদিব তার ঘরেই ছিল। জলপট্টি দিয়েছে, চোখ পিটপিট করে। বিছানা থেকে নেমে আদিবের ল্যাপটপ আর ফোন নিয়ে মুচকি হাসে। সেগুলো নিয়েই ছোটে আদিবের ঘরের দিকে। দরজা খোলাই ছিল, তাই চুপচাপ ঘরে ঢুকে সেগুলো রেখে সেখানেই বসে। খুব মনোযোগ দিয়ে ঘরটা দেখে। ঘরটা তারও, এই ঘরে থাকা মানুষটাও তার। তবুও কোথাও যেন সবকিছু তো তার হয়েও তার না। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই আসে না। মিনিট দশেক বাদেই আদিব ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হয়। বিছানায় স্নেহাকে বসা দেখে ভুরু কুঁচকে বলে, ঝগড়া করার জন্য ওই রুম থেকে এই রুমে চলে আসছেন? স্নেহা চোখ মুখ কুঁচকাই, তেতো স্বরে বলে, আপনার কি আমাকে ঝগড়টে মনে হয়? নয়তো এখানে কি করছেন? আপনার ল্যাপটপ আর ফোন দিতে এসেছি। দেওয়া শেষ? হ্যাঁ। তো বসে আছেন যে? খানিক আগেও মনে যে সূক্ষ্ম খুশি উদয় হয়েছিল তা যেন মুহূর্তেই মুছে যায়। স্নেহা ভীষণ শান্ত চোখে তাকায়। আদিব কি বুঝে কে জানে। সরাসরি স্নেহার চোখের দিকে তাকিয়ে বলে, মানবতার খাতিরে যতটুকু করা দরকার ঠিক ততটুকুই করেছি। এই নিয়ে বেশি কিছু আশা না করাই আপনার জন্য মঙ্গল। স্নেহা যেন মুহূর্তে কঠিন হয়ে ওঠে। নিজের মনকে শক্ত করে কাট কণ্ঠে বলে, আপনার সাথে এতদিন কথা বলার চেষ্টা করেছি, আপনি এড়িয়ে গেছেন। আজ যখন কথা হচ্ছে তখন সাপ সাপ আমার কিছু প্রশ্নের উত্তর দিন। আদিব যেন শুনেও শুনল না। স্নেহাকে এড়িয়ে গিয়ে আলমারি থেকে নিজের প্রয়োজনীয় ফর্মাল ড্রেস বের করে বিছানার উপর রাখে। স্নেহা আদিবের হাত ধরে নিজের দিকে ফেরায়। রাগে জিদে অপমানে আদিবের টি শার্ট চেপে ধরে। শক্ত করে ধরে চোখে চোখ রেখে ফের বলে, আর কত এড়িয়ে যাবেন? এতগুলো দিনও কি কম ছিল না? আজ অন্তত এড়ানো বন্ধ করুন, আমার প্রশ্নর জবাব দিন। আদিব শান্ত চোখে একবার স্নেহার হাতের দিকে তাকিয়ে আরেকবার সরাসরি স্নেহার চোখের দিকে তাকাই, বলে, বলুন, কি জানতে চান? আমাকে এভাবে অবহেলার কারণ কি? কেন বিয়ে করে এনে এমন অচেনার মতো ভান করেন? আমার দোষটা কোথায়? আদিব মিনিট খানেক চুপ থাকে। এরপর কোনো রকম সংকোচ ছাড়াই বলে, কারণ আপনি ধর্ষিতা, কলঙ্কিত। স্নেহা যেন জানতই উত্তরটা এমন হবে। তবুও কোথাও যেন শব্দগুলো তার ভেতরটা এফোড় করে দেয়। কোনো রকমে কান্নাগুলো গিলে নেয়। উত্তর পাওয়ার পর টি শার্ট ধরে রাখা হাতটা আলগা হয়ে যায়। পর মুহূর্তেই তার শক্ত করে ধরে স্নেহা বলে, তাহলে বিয়ে করলেন কেন? আপনি কি বিয়ে করার আগে জানতেন না আমি একজন ধর্ষিত? আমি বলিনি আপনাকে? যেদিন বিয়ের কথা হয়েছিল সেদিনই তো আপনাকে বলেছিলাম এই বিয়ে ভেঙে দিন। আপনি দেননি। আপনি বিয়ে হওয়ার হাজারটা লজিক দেখিয়েছেন, আমাকে সব ভুল ভুলে ভবিষ্যতে স্বপ্ন দেখিয়েছেন। তবে বিয়ের পর কেন মনে পড়ছে আমি ধর্ষিত? কেন এখন আমার কলঙ্কগুলো আপনার চোখে পড়ছে? আদিব নিশ্চুপ। সে কোনো জবাবই দিল না। তার কাছে তো নেই এর উত্তর। সে কিভাবে দেবে? স্নেহা যখন বোঝে আদিব উত্তর দেবে না তখন সে নিজেই আদিবের টি শার্ট ছেড়ে দেয়। অজান্তেই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা জল। সেগুলো মুছে নিয়ে দুপা পিছিয়ে যায়। শীতল কণ্ঠে বলে, এটাই সমাজ, শিক্ষিত সমাজ। আমি আমি কি ইচ্ছে করে দোষিত হয়েছি? তবু আপনারা আমাকেই দোষ দিবেন, আমাকেই বারবার সহ্য করতে হবে। যে অন্যায় করেছে সে আপনাদের কিছুই না। আমি এ কারণেই সবটা বলেছিলাম। আমি চাইনি নতুন করে আবার কষ্ট পেতে। সারা জীবন একা থাকাটাও সুখ, কিন্তু এভাবে কি বাঁচা যায়? আপনাকে আমি কতবার দেখব কলঙ্কিত? সংসারটা বোধহয় আমার
কপালে নেই। সুখ তো সেই মরুভূমিতে হঠাৎ পাওয়া জলের সন্ধানের মতো। স্নেহা দাঁড়ায় না, ঘর থেকে বেরিয়ে যায়। আদিপ সেই যাওয়ার পথে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, শ্বাস আটকে বলে, কেবল আপনার কলঙ্ক নয়, আপনার দিকে তাকালে আমি আপনার বাপ চাচার অতীত দেখি। ঘৃণা ক্ষোভের মাঝে আমার ভালোবাসাটা আসে না। আমাকে ক্ষমা করুন, আমি নিতে পারি না, আপনাকে সহ্য করতে পারি না। ওই পরিবারের এক একটা সদস্য আমার কাছে বিষের মতো মনে হয়। সকাল সকাল বিভোরের জন্য হালকা খাবার বানিয়ে তা রজনীর হাতেই পাঠিয়েছিল শম্পা আহমেদ। রিন্তি, রিফা, সৃজনী তিনজনই অন্য কাজে ব্যস্ত। শম্পা আহমেদ নিজেও কাজ করছেন বলে খাবারটা রজনীর হাতেই পাঠালেন। রজনী একবার খাবার আর একবার মেজমায়ের দিকে তাকাই। মুখের ওপর মানা করার সাধ্য তার নেই, তাই খাবার হাতে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। হৃৎপিণ্ডের গতি বেড়েছে হঠাৎই। কি আশ্চর্য, নিজেই নিজের হৃৎপিণ্ডের গতিতে অবাক হয়। রাতে সুজনা বিভোরের সাথে ছিল, তাই ঘরে বিভোর একা নেই জেনে একটু আশ্বস্ত হয়। ঘরের দরজায় টোকা দিতেই ভেতর থেকে বিভোর বলে, আসো। রজনী মাথা নিচু করে ঘরে ঢোকে। ঘরে কে আছে আর কে নেই তা না দেখেই খাবারের থালা বিছানার পাশের টেবিলের উপর রেখে বলে, মেজমা খেয়ে নিতে বলেছে। এরপর বের হয়ে যেতে নিলে বিভোর ডাকে। রজনী দাঁড়াই, পিছু ফিরে তাকাই, এক পলক বিভোরের দিকে তাকিয়ে চোখ সরাই। বিভোর ভুরু কুঁচকে কতক্ষণ তাকিয়ে থাকে। রজনী বলে, কিছু বলবেন? না, যাও। রজনীও বেরিয়ে যায়। বিভোর অবাক কণ্ঠে বিড়বিড় করে বলে, রজনীগন্ধা কি লজ্জা পাচ্ছিল? এর মাঝেই ফোনে টুং করে শব্দ হয়। ফোন হাতে নিয়ে টেক্সট পড়েই বিভোরের কপালের নীল রগ রাগে ফুলে ওঠে। হাত মুষ্টিবদ্ধ করে ফোন ঠাস করে আছাড় মারে। সেই শব্দে সুজন ঘুম থেকে উঠে হুড়মুড় করে। ঘুম ঘুম চোখে বিস্ময় নিয়ে তাকাই। কি হলো কিছুই বোঝে না। চোখ পিটপিট করে বলে, ভাই, কেউ কি আমাদের বাড়িতে বোম মারছে? বোম মারলে এতক্ষণ তুই কথা বলতে পারতি? ও তাই তো, আমি তো এখনো মরি নাই। তার মানে বাড়িতে কিছু হয় নাই। এত জোরে শব্দ হলো কিসের? বিভোর জবাব দেয় না, রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ঘন ঘন শ্বাস ফেলে বিড়বিড় করে কয়েকবার বলে, আমার রজনীগন্ধাকে ছোঁয়ার চেষ্টা করলে কলিজা টেনে বের করে ফেলবো। সুজন বুঝতে পারে না, তাই আবার জিজ্ঞেস করলো, ভাই কিছু বললে? আব্বাকে ডাক। কাকাকে? এই কথা তো আমাদের মধ্যে হচ্ছে। তুমি মেজু কাকাকে ডাকো কেন? বিভোর ঘাড় ফিরিয়ে তাকাই। সুজন চোখের দিকে তাকিয়েই বোঝে বিভোর রেগে আছে, তাই কোনো রকম কথা না বাড়িয়ে দৌড় লাগায় শিয়াব আহমেদের ঘরের দিকে। মিনিট পাঁচেকের মধ্যে ফিরে বসে, সাথে শিয়াব আহমেদ আছেন। বিভোর গম্ভীর কণ্ঠে বলেন, আব্বা ঘরের দরজা লাগান। শিয়াব আহমেদ শান্ত চোখে ছেলেকে দেখেন। ছেলের এলোমেলো বিধ্বস্ত চেহারা দেখে বুঝতে বাকি থাকে না ছেলে ভীষণ রেগে আছে, এবং কারণটাও সিরিয়াস। পাশ থেকে সুজন বলে, ভাই আমি থাকবো নাকি চলে যাব? তোর ইচ্ছা। সুজন ভাবে বাবা ছেলের মাঝে থাকা ঠিক হবে না, তাই সে বেরিয়ে যায়। শিহাব আহমেদ দরজা লাগিয়ে এসে ছেলের পায়ের পাশটায় বসেন। নম্রভাবে সুধান, কি হয়েছে বাবা, এত রেগে আছো কেন? আব্বা আমাকে নিয়ে কথা রাখেন, সময় হয়ে গেছে। আপনি আপনার ওয়াদা পূরণ করেন। শিহাব আহমেদ চমকে ওঠেন। ছেলে কোনো ওয়াদার কথা বলছেন তা তার বুঝতে বাকি নেই, তাই যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলেন, ভিভোর, তোমার মাথা গরম, ঠান্ডা হোক, তারপর এই বিষয়ে ভেবেচিন্তে কথা বলো। আমি ভেবেই বলছি, আপনি আপনার ওয়াদা পূরণ করুন। কিন্তু ওর বয়স এখনো 18 হয় নাই। ওরা হাতও দেবে না। আপনি শুধু বলেন আপনি আমাকে বিশ্বাস করেন তো আব্বা? কিন্তু অন্তত ওর মাধ্যমিকটা শেষ হোক। না, আমি রজনীকে বিয়ে করব, আর তাও 3 দিনের মধ্যে। ব্যবস্থা করেন। আপনি আমাকে ওয়াদা করেছিলেন আমার এই ইচ্ছে কখনোই আপনি অপূর্ণ রাখবেন না। আব্বা আমি কোনোদিনও আপনার কাছে কিছু চাইনি, কেবল রজনীকে ছাড়া। শিহাব আহমেদ যেন মাছ সাগরে পড়ে গেলেন। ছেলের জিদের সামনে কিছু করা অসম্ভব। এবার এও সঠিক যে ওয়াদাবদ্ধ ছেলের কাছে, কিন্তু এত আগেই বড় ভাই আদৌ কি মানবে? আদৌ কি সব ঝামেলা এড়িয়ে তার রজনী তার বিভোরের বিয়েতে মত দেবে? যদি মত না দেয়, তবে যে এ বাড়িতে কোন ঝড় বয়ে যাবে তাও তার জানা। ছেলের মুখের দিকে তিনি তাকালেন, এরপর ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। বিভোর সেদিকে তাকিয়ে মাথা পেছনে এলিয়ে দেয়।
চোখ বন্ধ করে ফাঁকা ঢোক গিলে বিড়বিড় করে বলে, বাধ্যতায় হোক বা অবাধ্যতায়, তুমি শুধু আর শুধুই আমার। তুমি চাও বা না চাও, তবুও তুমি আমার রজনীগন্ধা। তোমাকে অন্যের হাতে দেয়া আর নিজের শ্বাসটুকু নিজে শেষ করে দেওয়ার মাঝে পার্থক্য নেই। আমি অত মহান প্রেমিক নই যে ভালোবেসে ত্যাগ করে মহান হব। আমি স্বার্থপর। তোমার বেলায় আমি ভীষণ রকম স্বার্থপর। বাড়িতে বৈঠক বসেছে। বড় ঘরে 4 ভাই বসে বিভোর আর রজনীর বিয়ে সম্পর্কে আলোচনা করলেন। শিহাব আহমেদ মাথা নিচু করে রইলেন পুরো সময়। ভয়ে ভেতরটা কুঁকড়ে আছে। শফিক আহমেদ যদি মানা করে দেন তাহলে কি হবে? পুরো ঘরে নিস্তব্ধতা বিরাজমান। শফিক আহমেদ মাথা তুলে একবার 3 ভাইয়ের দিকে তাকান। স্নেহার বাবা শিপন আহমেদ মুখ খোলেন। বড় ভাইজান, এটা কিন্তু খারাপ না। এমনিতেও আমাদের সব মেয়েকে তো পরের ঘরে দিতেই হবে। একটা মেয়ে না হয় ঘরেই থাকুক। তাছাড়া বিভোর কোনো অংশ তো অযোগ্য নয়। আপনি চাইলে একবার ভেবে দেখতে পারেন। একটা মেয়ের জন্য যোগ্য এবং সঠিক পাত্র হলো বিভোর। পাশ থেকে রিফার বাবা সজল আহমেদও সায় দিলেন। বেশ বিঙের মতো করে বললেন, ছোট ভাইজান কিন্তু ভালো কথা বলেছে বড় ভাইজান। তাছাড়া বিভোরকে তো চিনেন, ওই কখনো রজনীকে কষ্টে রাখবে না। শিহাব আহমেদ 2 ভাইয়ের মতো জোর গলায় কিছুই বললেন না, মাথা তুলেও তাকালেন না। নিচু স্বরে বললেন, ভাইজান, আপনার মেয়ে সম্পূর্ণ আপনার সম্মতি। আপনার সম্পূর্ণ অধিকার আছে ওকে নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে দেয়। আপনি নিশ্চয়ই আপনার মেয়ের জন্য অযোগ্য কাউকে বেছে নেবেন না, এটাই স্বাভাবিক। আপনি চাইলে এই বিয়ে হবে নয়তো হবে না। তবে ভাইজান, আমি যেহেতু ছেলের বাবা, তাই আমি আপনার কাছে অনুরোধ করে করছি, করজোড়ে আপনার মেয়েকে আমার ছেলের জন্য চাইছি। আমি আপনার মেয়েকে নিজের ঘরের লক্ষ্মী হিসাবে চাইছি। আমার ঘরে আমার আর একটা মেয়ে হিসেবে চাইছি। বিয়েটা না হলে আমার ছেলেটা উন্মাদ হয়ে যাবে ভাইজান। আমি তবুও সিদ্ধান্ত আপনার উপর ছেড়ে দিলাম। বেয়াদবি মাফ করবেন। শফিক আহমেদ মন দিয়েই শুনলেন সবটা। এরপর গম্ভীরভাবে বললেন, ভেবেছিলাম মেয়েকে দূরে বিয়ে দিব, এক ঘর আত্মীয় আমারই বাড়বে, কিন্তু সেখানে আমার ভাই আমার মেয়েকে তার মেয়ে হিসেবে চাইছে, সেখানে মানা করি কিভাবে? তাছাড়া ছেলে তো আর অযোগ্য নয়। মিষ্টি মুখ কর, আমার মেয়ে তোর ঘরে লক্ষ্মী হিসেবে দিতে রাজি হলাম। শফিক আহমেদ বলেই হেসে উঠলেন। বাকি 3 ভাইও সমস্বরে আলহামদুলিল্লাহ বলে একে অন্যের সাথে কোলাকুলি করে। সজল আহমেদ দ্রুত পায়ে ঘর ছেড়ে বের হলেন। ঘরের বাহিরেই বাড়ির মহিলারাও ছিলেন বলে তারাও বিষয় সম্পর্কে অবগত হলেন। সালেহা আহমেদ গম্ভীর হয়ে শুধু দেখলেন। তবে শম্পা আহমেদের সাথে কোলাকুলিও করলেন। আরও একটা বিয়ে তার নিজের মেয়ের। তবে বিভোরকে নিয়ে তিনি যথেষ্ট সন্দিহান। ছেলেটা স্পষ্টবাদী, স্পষ্ট ভাষায় মুখের ওপর সত্যতা সব বলতে এসে দ্বিধা করে না। এই ছেলের সাথে বিয়ে দেওয়াটা কি উচিত হবে? তাছাড়া সব জেনেও শফিক আহমেদ রাজি কেন হলেন? সালেহা আহমেদ এসব ভাবলেও পুরো বাড়িতে ততক্ষণে একটা খুশির রেশ পড়ে গেছে। সজল আহমেদ যত দ্রুত পারা যায় মিষ্টি কিনে আনলেন। সেই মিষ্টি তিনি নিজেই বিভোরকে খাওয়ালেন এবং অভিনন্দন জানালেন। ছেলেকে দেওয়া ওয়াদা রাখতে পেরে শিহাব আহমেদের মনেও প্রশান্তির ঢেউ। বিভোর যেন পুরো বিষয়টা হজম করতে পারে না। তবে এটাও সত্য, সে জানতো এ বিয়েটা হবে। শফিক আহমেদ না করবেন না, তাই নিজের মতো নিশ্চিত হয়ে বসে থাকে। এবার রজনীর কি প্রতিক্রিয়া হয় তাই দেখার আশায় বসে থাকে সে। বাড়িতে কেবল একটা ঝড় গেছে, এখনো আরো কয়েকটা ঝড় যাওয়া বাকি। এই ঝড় পেরিয়ে শেষ অবধি তাদের বিয়েটা হলেই হয়। সৃষ্টি আর রিন্তি খবর পেয়ে আগে মিষ্টি নিয়ে ছুটছে রজনীর কাছে। বিয়ে সম্পর্কে তারা কিছুই জানতো না। মিষ্টি আনার পর বড়রা জানিয়েছে। রিন্তি আর সৃষ্টিকে খুশি মনে মিষ্টি হাতে নিজেদের ঘরে দেখে অবাক রজনী আর রিফা। সাথে তখন সৃজনীও ছিল। 3 জনে বসে আড্ডা জমিয়েছিল। এর মাঝেই রিন্তি এসে রজনীকে ধরে খুশিতে ঘোরা শুরু করে। রজনী অবাক হয়ে বলে, কি করছো মেজো আপা? পড়ে যাবো তো, থামো। রিন্তি থামে, তবে কোনো কথা ছাড়াই একটা মিষ্টি রজনীর মুখে দেয়। রজনী সেইটা কোনো রকমে আগে ঠিকভাবে খাওয়ার চেষ্টা করে। পাশ থেকে রিফা বলে, মেজো আপা, মিষ্টি কি আমরা পাবো না? রিন্তি জবাব দেওয়ার আগেই সৃজনী বলে, হ্যাঁ, সেই তো। মিষ্টি কি শুধু রজনীর জন্য নাকি? আমাদেরকে দাও। আর মিষ্টিটা কি উপলক্ষে?
রিন্তি টুপ করে দুটো মিষ্টি রিফা সৃজনীর মুখে দিয়েই দেয়। সৃষ্টি মিষ্টির থালা টেবিলের ওপর রেখে রজনীর কাছে এসে রজনীর ওড়না তার মাথায় তুলে দেয়। মিষ্টি হেসে বলে,